নাকি জেনারেল ট্রিটমেন্ট আমরা বুঝতে পারলাম। আমি যা কিছু জানি রোগীকে ওই বিষয়ে জানাবো এবং সচেতন করব এবং আত্মবিশ্বাস তৈরি করব রোগীকে। এরপর হচ্ছে মেডিসিন। মেডিসিন কি কি মেডিসিন দেব? সিমটোমেটিক ট্রিটমেন্ট দেব। কি দেব? সিমটোমেটিক ট্রিটমেন্ট দেব, অর্থাৎ যে যে লক্ষণ তার সেই সেই চিকিৎসা দেব। সিমটোমেটিক, যেমন মাথা ঘুরাইতেছে তারে কি দিব? নরিয়াম দেব। নরিয়াম, নরিয়াম 10 mg। এক মাস। যদি মাথা ঘোরানো খুব বেশি থাকে সেক্ষেত্রে নরিয়ামের সাথে লিভার যোগ করে দেব। এটা 3 দিন। অথবা ভার্গন, লিভার অথবা ভার্গন দুটোর একটা। ভার্গন 5 থেকে 10 দিন। সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করবে কি করব। হ্যাঁ, বুঝতে পারছি? এরপরে যদি তার ঘুম না আসে, নরিয়াম ভার্গন এগুলো দিলে এমনিতেই ঘুম হয়, তারপরে যদি না আসে তাকে একটা সিডেটিভ কিছু একটা দিয়ে দেব। যেমন কি আছে? বুপাম 3 mg প্রতিদিন রাতে 10 দিন দিলাম। যদি ঘুম না আসে সে ধরনের কমপ্লেইন করলে একটা ঘুমের ওষুধ দেব। যদি মাথা ঘোরানো থাকে সেক্ষেত্রে কি নরিয়াম দিব, অথবা নরিয়ামের সাথে কি দিব? লিভার অথবা ভার্গন। যদি লিভার দেই 3 থেকে 5 দিন, আর যদি ভার্গন দেই 5 থেকে 10 দিন। সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করবে। এবং পেশেন্ট যদি বমি করে তাহলে বমির ওষুধ দিব, যেমন মিস্টেক রেখে দিব বমি হইলে। ঠিক আছে? এবং বলছি যদি ফলস হয় তাহলে আরবিএস চেক করব। ফলস যদি মনে হয় যে আমার কাছে এটা ফলস, এটা হাইপোগ্লাইসেমিয়া, তার কি আরবিএস চেক করব। আরবিএস চেক করে যদি দেখা যায় যে 3 ডেসিলিটার পার মোল হয় তাহলে তার ডায়াবেটিসের মানে হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্ট দিব। তাকে চিনি খাওয়াইতে হবে, চিনি খাওয়ালে সে এমনিতেই ভালো লাগবে। যদি দেখা যায় যে তার হিমোগ্লোবিন কম আছে, চোখের আইস লাইটটা দেখব সেখানে সাদা আছে কিনা। যদি দেখে ফ্যাকাশে মনে হয় তাহলে তার আইলিডটা দেখব, সেখানে হিমোগ্লোবিনটা দেখে যদি তার কাছে মনে হয় যে এরকম আছে তাহলে তার একটা আয়রন ট্যাবলেট অথবা আয়রন জাতীয় খাবার খাইতে বলবো। ঠিক আছে? এরপর একটা টেস্ট করতে বলবো। যদি দেখা যায় যে অনেক বেশি কমে গেছে, 9 ধরলেই সেটাকে অ্যানিমিয়া ধরা হয়। যদি দেখা যায় যে তার 6, 7, 8 এরকম ভাবে চলে আসছে কিংবা 5 চলে আসছে, তার রক্ত দিতে হবে। রক্ত দিলেই তার মাথা ঘোরানো কমে যাবে। ঠিক আছে? এগুলো হচ্ছে ফলসের ট্রিটমেন্ট। আর অরিজিনাল ট্রিটমেন্ট এগুলো নরিয়াম দিয়ে দিতে হবে 1 মাস। নরিয়ামের সাথে তাৎক্ষণিক কমানোর জন্য রিবার্ট অথবা ভার্গন দিব। এবং যদি ঘুমের প্রবলেমের কথা বলে তাহলে কি দেব? একটা ঘুমের ওষুধ দেব। সে যদি টেনশন করে তাহলে তার একটা টেনশনের ওষুধ দিতে হবে, যেমন কি ফেনজিট। কোনো কিছু নিয়ে ভয় পাইলে ফেনজিট দিই আমরা। এটা সাধারণত সন্ধ্যাবেলায় দেয়, কিন্তু যাদের অতিরিক্ত হয় তাদের কি 2 বেলা করে দেওয়া হয়। তাদের বুক ধড়ফড় করে, প্লাস হচ্ছে আপনার কি হয়, কোনো কিছুতে অল্পতেই ভয় পায়। দেখা গেল একটা শব্দ হইলো, এমন বুক ধড়ফড় শুরু হইলো যে অস্থির হয়ে গেল সে। ঠিক আছে? এরকম মানুষ আছে না? অল্পতে অনেক বেশি প্যানিক হয়ে যায়, অল্পতে অনেক বেশি ভয় পায়। সেক্ষেত্রে এই যে এরকম অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ ব্রেনটাকে রিল্যাক্স করার জন্য, এটা কি সিমটোমেটিক ট্রিটমেন্ট দেব। বুঝতে পারছি? এরপরে হচ্ছে
প্রতিকার তাকে কি কি অ্যাডভাইস দিব, তাকে তাকে কি কি অ্যাডভাইস দিব? অ্যানিমিয়া আপনি মাত্রা কত থাকবে? মাত্রা অ্যানিমিয়ার মাত্রা 9 এর নিচে আসলে লিখে দিছি তো, ঠিক আছে। এবার হচ্ছে প্রতিকার তাকে কি কি উপদেশ দিব? 9 নিচে এই এককটা কিভাবে ডিসিমাল পাতে লিখেন নাকি এরকম? ওই একক কি হবে? ওটা যেটা আছে ওই এক এক ল্যাবরেটরিতে এক এক রকম সিস্টেম, ঠিক আছে। আবার 9 মনে রাখবেন। ঘূর্ণায়মান বস্তু থেকে বিরত থাকবে, চিন্তা করবেন না। অ্যাসোসিয়েটেড যদি আরো তার রক্তের সমস্যা থাকে, যেগুলো রক্তের কারেকশনের জন্য সেগুলো সমাধান দিব, যে আয়রন জাতীয় খাবার বেশি করে খাবে। তার যদি হাইপার টেনশন থাকে, প্রেশারের সমস্যা থাকে, তাহলে প্রেশার ওষুধটা নিয়মিত খাবে। তারপর হচ্ছে প্রেশার নিয়ন্ত্রণে রাখবে। তার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখবে। এগুলো হচ্ছে মানে সিমটোমেটিক উপদেশ। তার যে রোগ থাকবে সেই অনুযায়ী তাকে কি উপদেশ দিয়ে দিতে হবে। ভালো আছে। তাহলে কি ভাটাই আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? চিকিৎসা দেওয়া যাবে রোগীর? এবার ভাটাই করতে আমি দুইটা পরিবেশ ধরছি, হ্যাঁ, দুইটা পরিবেশের পিকচার দেখাবো যে কিভাবে এই দুইটা পরিবেশ গুণে নিজে ঠিক থাকে ওটা একটু দেখাই। পিকচার মনে হবে কি সব কিছু ঘটতেছে, ও দাঁড়িয়ে আছে, সব কিছু ঘূর্ণায়মান, হ্যাঁ, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে সব কিছু ঘূর্ণায়মান। এটা কি এনভায়রনমেন্ট, ভাটাইলো পরিবেশ ঘুরতেছে। আরেকটা হয় ওইটা তো ছবি দেখাতে হবে না। হ্যাঁ, আরেকটা ছবি তো দেখাতে হবে না। ম্যান ঘুরতে যা পরিবেশ স্থিতি যা এটা তো দেখানো হবে। হ্যাঁ, দেখানো হবে, এটা দেখানো হবে। ঠিক আছে। ওটা আমরা বুঝতেছি, আমার নিজের কাছে মনে হয় নিজের কাছে অনুভব করে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। পানির জন্য এরপরে হচ্ছে আরেকটা বিষয় পড়াবো, সেটা হচ্ছে ভমিটিং। ভমিটিং, বমি হওয়া। ভমিটিং, বমি হওয়া। ভমিটিংটা কি? ইজ the sensation of having vomit. Nausea. Vomiting. Pulse.
content of your stomach. Upper digestive system through your mouth. এরপরে কি ভমিটিং মানে বমি হওয়া। ভমিটিং এ বুঝতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে নৌশিয়া আর একটা হচ্ছে কি ভমিটিং। নৌশিয়া জিনিসটা কি? ইজ দ্য সেন্সেশন অফ হ্যাভিং ভমিট। এটা হচ্ছে এমন একটা অনুভূতি যে বমি ভাব হবে, মনে হচ্ছে আমার কাছে কি বমি ভাব হচ্ছে, বমি হবে না, বমির ভাব হবে, সেটা কি নৌশিয়া। আর ভমিটিংটা কি? ইজ দ্য ফোর্সফুল ইজেকশন। এটা কি স্পিডে বের হবে, অন দ্য কন্টেন্ট কিছু বের হবে, অফ ইউ তোমার কি স্টোমাক অ্যান্ড আপার ডাইজেস্টিভ সিস্টেম। স্টোমাক এবং আপার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমরা খাবারটা যে খাই, খাবার খাওয়ার পাকস্থলী যাওয়ার আগ পর্যন্ত সেটা কি আপার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাকতন্ত্রের উপরের অংশ অর্থাৎ খাদ্যনালী অথবা পরিপাকতন্ত্রের উপরের অংশ থেকে স্পিডে বের হবে কি কোনো কিছু বের হবে, এবং সেটা কি দিয়ে বের হবে? মুখ দিয়ে। সেটাই কি ভমিটিং। তাহলে কি বমির সংজ্ঞাটা কি? ইজ দ্য ফোর্সফুল। বমি কখনো কিন্তু মানে স্লোলি হয় না, কি হয় স্পিডে বের হয়। বমি খেয়াল করবেন কি হয় স্পিডে বের হয়, এমন হয় না যে একটা একটা করে বের হইতেছে, সেটা এরকম না। যখন বের হয় তখন কি স্পিডে বের হয়। একটা নালা যদি বন্ধ করে রাখা হয় এবং সেখানে যদি পানির চাপ থাকে, হঠাৎ করে নালাটা যদি খুলে দেওয়া হয়, পানিটা যেরকম স্পিডে বের হয়ে যায়, তো এরকমই ভাবে বমিটাও বের হয়। আমাদের পাকস্থলীর এখানেও এক ধরনের লক আছে, ওই লকটা দরজা লাগানোর মতোই থাকে, আমরা যখন খাই তখন দরজাটা খুলে, ঠিক আছে, আর যখন ওটা বের হয় তখন ওটা বের হইতে পারে না, দরজাটা লাগানো থাকে, কিন্তু কোনো কারণে ওটা যদি ফাঁকা হয় সেই ক্ষেত্রে কি হয় ওই ড্রেনের মতো ওটা খুলে দেওয়ার মতো কি হয় স্পিডে সেটা বের হয়। তাহলে কি এখানে বলে দিচ্ছি ইনজেকশন এবং ফোর্সফুল মানে কি স্পিড। তাহলে কি বমিটা ফোর্সফুলে বের হবে, কিসে কিছু ফোর্সফুলে বের হবে স্টোমাক অথবা আপার ডাইজেস্টিভ সিস্টেম থেকে, এবং সেটা মুখ দিয়ে বের হয়ে আসবে। কথা বোঝা গেল? বমির সংখ্যাটা কি তাহলে বুঝাইতে পারছি? এটা স্পিডে বের হবে কিছু, কিসে থেকে? খাদ্য পাকস্থলীতে অথবা আপার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ উপরের পাকস্থলী, উপরের খাদ্যনালী, পরিপাকতন্ত্রের উপরের অংশ অর্থাৎ আমরা খাবার খাই, খাবার এইখান থেকে গলা দিয়ে নেমে স্টোমাক পৌঁছানো, এই যে নালাটা নলটা, এই নলটাই কি আপার ডাইজেস্টিভ সিস্টেম, যেখানে আমাদের গ্যাসের অনুভূতি হয়, ঠিক আছে, বুক জ্বালা পোড়া করে উপরের অংশে, এটাই কি আপার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাকতন্ত্রের উপরের অংশ। পরিপাকতন্ত্রের কি উপরের অংশ, ওই যে ছবি আছে
মাউথ, টি, ট্রাঙ্ক, ইউসোফেগাস, হ্যাঁ, ফ্যারিংস, ঠিক আছে, ওই যে ইউসোফেগাস, ওই যে লম্বার নাড়ি, হ্যাঁ, এরপরে ওই যে স্টোমাক, ঠিক আছে, ছবিতে বোঝা যাচ্ছে, ওই যে স্টমাক বড়টা আছে। হ্যাঁ, ওই যে স্টোমাক, বুঝতে পারছি? জি স্যার। এখন স্টোমাকের আগ থেকে মুখ পর্যন্ত এটা হচ্ছে কি আপার ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ পরিপাকতন্ত্রের উপরের অংশ। উপরের অংশ। আর স্টোমাক তো স্টোমাকি, তাহলে কি বের হবে কোথায় থেকে? হয় স্টোমাক থেকে বের হবে অথবা আপার ডাইজেস্টিভ সিস্টেম থেকে বের হবে, অর্থাৎ উপরের পরিপাকতন্ত্র থেকে বের হবে অথবা খাদ্য থলি থেকে বের হবে। সেটা কি মুখ দিয়ে বের হবে, সেটা যে কোনো কিছু হইতে পারে, যেটা সেটাতে খাবারই হইতে হবে এরকমটা না, সেটা সালাইভাও হইতে পারে। এবং সেটা কি স্পিডে বের হবে, স্পিডে বের হবে, তখনই তাকে আমরা বমি বলতে পারবো। তাহলে কি বমি হইতে গেলেও কতগুলো শর্ত পূরণ করতে হবে দেখছেন? প্রথম কথা হচ্ছে তার স্পিড থাকতে হবে, যেটা কথা হচ্ছে কিছু না কিছু বের হইতে হবে, কিছু যদি না বের হয় সেটা কিন্তু নৌশিয়া হবে। কিছু বের হয়ে আসলে তখন, এবং সেটা কি কিসের থেকে বের হইতে হবে, সেটা স্টোমাক অথবা আপার ডাইজেস্টিভ সিস্টেম থেকে বের হইতে হবে এবং মুখ দিয়ে বের হইতে হবে। এতগুলো শর্ত পূরণ করলে তখন আমরা তাকে ভমিটিং বলবো। স্যার এই যে স্টমাক বা এই যে আপার ডাইজেস্টিভ সিস্টেম ছাড়া কি অন্য কোনো জায়গা থেকে বের না, খাদ্যনালী তো এরপরে তো পরিপাকতন্ত্রে চলে যাবে, পরিপাকতন্ত্র গেলে ওটার আপনার মুখ দিয়ে বের হবে, পায়খানা রাস্তা দিয়ে বের হবে, ঠিক আছে। এক্ষেত্রে ডায়রিয়ার একটা মেকানিজম আছে, সুন্দর মেকানিজম। কি মেকানিজম? আমাদের পরিপাকতন্ত্র বা খাদ্যনালী কাজ হচ্ছে খাবার হজম করা, বুঝতে পারছেন? এটা কাজ হচ্ছে কি খাবার হজম করা। কোনো কারণে যদি খাবারের সাথে জীবাণু ঢুকে, সেক্ষেত্রে সে বুঝতে পারে না যে এটা কি, কে বুঝতে পারে খাবার মানে মানে হ্যাঁ, পরিপাকতন্ত্রের সিস্টেমটা বুঝতে পারে না যে এটা কি। তার কাজ হচ্ছে খাবার হজম করা। যেমন কোনো একটা বাচ্চা ঘরবন্দি অবস্থায় আছে, সে বাইরে কোনো মানুষের সাথে পরিচিত না, সে শুধু তার মা বাবারই চিনে। হঠাৎ করে সেই রুমে যদি অপরিচিত কোনো লোক ঢুকে, সে কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। কেন চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে? কারণ সে তাকে চিনে না। তো আমাদের স্টোমাকটাও ঠিক সেরকম, যখন ময়লাটা ঢুকে তখন কি করে, সে চিৎকার চেঁচামেচি শুরু করে, এই কে, আমি চিনি না তারে, আমি রিসিভ করবো না, হ্যান করবো না, ত্যান করবো না, এভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এজন্য যখন আমরা খাবার খাই, অর্থাৎ বাইরে কোনো পয়জন যদি আমরা খেয়ে ফেলি, তখন দেখবেন আমাদের নৌশিয়ার একটা ভাব হয়। সর্বপ্রথম ডায়রিয়ার লক্ষণ এটা, হ্যাঁ, ডায়রিয়া রোগী যখন পড়াবো তখন বুঝাবো। তো সর্বপ্রথম যেটা হবে, তার বমির একটা ভাব হবে। যখন তার বমির ভাব হবে এবং পেটটা কি একটু ডিস্টেনশন হবে, একটু ফাঁপা ফাঁপা লাগবে। পেটে পয়জন ঢুকলেই সর্বপ্রথম কি হবে, বমির ভাব হবে, বমি হবে না, বমির ভাব হবে এবং পেটটা ফাঁপা লাগবে, ঠিক আছে। পেটটা ফাঁপা ফাঁপা লাগবে কেন? ওই যে সে চিৎকার চেঁচামেচি করতেছে, স্টোমাক চিনতে পারতেছে না, এই কারণে পেট ফাঁপা লাগতেছে, পয়জন ঢুকছে। এবার চিনতে পারতেছে না, সে কি করতে পারবে, ওই বাচ্চা যেরকম ওর বের করে দেওয়ার চেষ্টা করবে, অথবা ও নিজে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, সেটার একটা করবে। স্টোমাক তো আর নিজে বের হতে পারবে না, সে কি করবে, ওরে বের করে দিতে হবে। এবং ওকে বের করার রাস্তা কি, সর্বপ্রথম হচ্ছে সে কি স্টোমাকে আছে, তার আপার ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে বের করবে। এবং বের করার ওয়ে কি, নৌশিয়া ভাব তো তার আছে, তখন কি হবে, বমিটা শুরু হয়ে যাবে। তখন কি করবে, বলো তুমি এখান থেকে চলে যাও। তখন কি হয়, ডায়রিয়া রোগীর প্রথম লক্ষণ শুরু হয় বমির ভাব দিয়ে এবং পেটটা ডিস্টেনশন দিয়ে, ওই যে স্টোমাক চেঁচামেচি করতেছে, এই কারণে ডিস্টেনশন এবং বমির ভাবটা ওকে বের করে দেওয়ার জন্য টেন্ডেন্সি থাকে। এরপরে স্টোমাক করে বের করে দেয়, যার ফলে আমরা যখন পয়জন খাই তখন কি বমি করি। বমি যদি হয়ে যায় তারপরে চলে তো মোটামুটি সেম বলা চলে। এখানে কথা আছে, সবগুলা পয়জন সে বের করতে পারে না, ঠিক আছে, কিছু পয়জন স্টোমাকে থেকে যায়, বুঝতে পারছেন? ওই পয়জনগুলা কি করে, তখন তার স্টোমাকের ফাংশনটাকে নষ্ট করে। তখন সে অন্যান্য খাবার যেগুলো খায় সেগুলো হজম করতে দেয় না, কারণ ভিতরে জীবাণু আছে, ঠিক আছে। একটা বড় স্বাস্থ্যবান মুরগি, আশেপাশে মুরগিরে কিন্তু খাইতে দেয় না, খাইতে দেয়, ও ঢুকিয়ে ঢুকিয়ে কি সব খেয়ে ফেলে। তো ওই স্টোমাকেও ওর ফাংশনগুলা হ্যাম্পার করে। তখন কি হয়, সে ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে যায়, ওই যে
ক্ষুদ্র পরিপাক তন্ত্র অনেকগুলো আছে না, এরকম ভাবে বৃহৎ আছে, ক্ষুদ্র আছে, হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইন, তারপরে হচ্ছে কি স্মল ইন্টেস্টাইন। তো এইগুলা দিয়ে পাস হয়, হ্যাঁ, ওই জীবাণুটা আস্তে আস্তে পাস হয় এবং পাস হইতে হইতে তখন ওই যে পাতলা পায়খানা শুরু হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে পর্যন্ত ওই ভিতরে পয়জন থাকবে সে পর্যন্ত তার পাতলা পায়খানা হতেই থাকবে এবং এটা হইতেও দিতে হবে, কেননা সে মুখ থেকে বের করছে, এখন বেরোনোর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে। এজন্য দেখা যায় যদি আমরা পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ওই রকম রোলস নাই, হয়ে যাওয়াটাই ভালো। হয়ে গেলে পেট ক্লিয়ার হয়ে যাবে এবং পাতলা পায়খানা হইলে শরীর থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো বের হয়, হ্যাঁ, এগুলো বের হয়ে যায়। তখন আমাদের কাজ কি? এগুলো পাওয়া যায় খাবার স্যালাইনে, নরমাল স্যালাইনে, ঠিক আছে, ওআরএস। তখন আমাদের এজন্য আমরা বলি যে ওআরএস খাবেন, খাবার স্যালাইন খাবেন। আর এই তিনটা জিনিসের পরিপূর্ণ থাকতে হবে, ঠিক আছে। ওই সোডিয়াম, পটাশিয়াম ওগুলো ধরে রাখতে পারে না স্টোমাক, তখন সব কিছু বের করে দেয়। এজন্য ওই পাতলা পায়খানা হইতেই থাকে। এজন্য পাতলা পায়খানার সাথে সাথে স্টপ করলে কি হয়? পেট ফুলে যায়, বমির ভাব থেকে যায়, ঠিক আছে। এজন্য শুরুর দিকে পাতলা পায়খানা অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত না, কিন্তু পরবর্তীতে যখন কাজ না হয়, ইন্টেস্টাইন নিজেই ইনফেকশন হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক দিতে হয় 3 থেকে 5 দিন পর রুলস। এটা কিন্তু আমরা মানি না এগুলো, ঠিক আছে, কারণ সবাই দিয়ে থাকে, এখন না দিয়ে হয়ে থাকে। তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব নিজেদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে চেষ্টা করব কি অ্যান্টিবায়োটিক না খাওয়ার, কিন্তু এই সময় আমাদের নরমাল স্যালাইন খেতে হবে, ওআরএসটা খেতে হবে। কেন? শরীর থেকে লবণ পানি বের হয়ে যাবে, সেটা কি পূর্ণতার জন্য। কথা বুঝতে পারছি? ভমিটিং করে যে ডায়রিয়া চলে গেছে। আচ্ছা, তাহলে ভমিটিংটা কি আমরা বুঝতে পারলাম? এবার আসি ভমিটিং এর পর অনেক কারণে বমি হতে পারে, অনেক কারণে বমি হতে পারে। একটু আগে আমরা বাটাই বললাম, সেখানেও কজ করছে কি ভমিটিং, ঠিক আছে। এরকম অনেক রোগ আছে বমি হইতে পারে, তবে আমরা বেসিক কিছু বলবো যেটা দিয়ে আমরা বমির অন্যান্য সমস্যা বা অন্য কোনো ফাংশনের সমস্যা আছে কিনা সেটা বোঝার চেষ্টা করব। কি কি কারণে বমি হয়? কজ, অল্প কিছু কজ। ইনফেকশন স্টোমাক, কোনো কারণে যদি স্টোমাক ইনফেকশন হয়, অর্থাৎ পাকস্থলীতে কোনো কারণে জীবাণু ঢুকে গেলে, সে কারণে বমি হতে পারে। স্টোমাক